আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, কান্নায় ভেঙে পড়েছিলেন, দোভালের সঙ্গে কথাই বলতে পারেনি বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনা। তীব্র গণ আন্দোলনের মুখে 5 আগস্ট মাত্র ৪৫ মিনিটের নোটিশে বাংলাদেশ ছেড়ে বোনকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। কিন্তু ততক্ষণে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে শেখ হাসিনা। কান্নায় নাকি এতটাই ভেঙে পড়েছিলেন যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ঠিকঠাক কথাই বলতে পারেনি তিনি। এবারে জানাবো, অন্তর্বর্তী সরকারের শপথ আজ দুপুরেই ঢাকায় পৌঁছবেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল, ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ডক্টর ইউনূসকে প্রধান করে এ সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানাবো, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নতুন এই সরকার বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেছে মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। এদিকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি হারুনকে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদকে আটক করা হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় তাকে। সাবেক ডিবি প্রধান ইত্তেফাককে জানান, আমি এখন বাসায় আছি। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় একটি রাষ্ট্রীয় সংস্থা। জানিয়ে দেব, নাটোরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি জামাত নেতাদের মত বিনিময়। নাটোরের সিংড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি ও জামাতে ইসলামের নেতারা মত বিনিময় করেছেন। বুধবার দুপুর 12টায় সিংড়ার কেন্দ্রীয় মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজার যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে ইয়াহিয়া সিনোয়ারের নাম ঘোষণা করা হয়েছে। গোষ্ঠীটি নিজেদের মধ্যে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া সিনোয়ার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কান্নায় ভেঙে পড়েছিলেন শেখ হাসিনা, দোভালের সঙ্গে কথাই বলতে পারেননি। তীব্র গণ আন্দোলনের মুখে 5 আগস্ট মাত্র ৪৫ মিনিটের নোটিশে বাংলাদেশ ছেড়ে বোনকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। কিন্তু ততক্ষণে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন শেখ হাসিনা। কান্নায় নাকি তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে ঠিকঠাক কথাই বলতে পারেননি তিনি প্রথম যে ভারতীয় কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি হলেন এই অজিত দোভাল। হাসিনা বিরোধী আন্দোলন তীব্র হয় সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে। পরে এই ছাত্র আন্দোলন কার্যত হাসিনা হটাও অভিযানের রূপ নেয় গত 5 আগস্ট, যা ভয়ঙ্কর আকার ধারণ করে। ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে ভারতের হিন্ডোজ এয়ারবেসে আসেন তিনি। সেখানে রাতে তার সঙ্গে দেখা করতে আসেন অজিত দোভাল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সে সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন শেখ হাসিনা। কান্নায় এতটাই ভেঙে পড়েছিলেন তিনি যে কথা বলার অবস্থায় ছিল না। তাই নিজের আগামী পরিকল্পনা বা কোথায় যেতে চান সেসব নিয়ে দোভালকে কিছুই জানাতে পারেননি তিনি। তার মানসিক অবস্থা দেখে পরবর্তী কোনো দেশে আশ্রয় নিতে চান এই প্রশ্নও নাকি করতে পারেননি অজিত দোভাল। আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন হাসিনা। বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত। হাসিনাকে নিয়ে তৎপরতা তুঙ্গে সাউথ ব্লকে। মঙ্গলবার সর্বদল বৈঠকও হয়েছে পার্লামেন্টে এনএক্সকো ভবনে। বাংলাদেশ নিয়ে রাজ্যসভার বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরবর্তী পরিকল্পনা জানানোর জন্য আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিয়েছে ভারত। দিল্লির সর্বদল বৈঠক এমনটাই জানিয়েছে জয়শঙ্কর। সূত্রের খবর, হাসিনা কেমন রয়েছেন, পরবর্তী গন্তব্য কি হতে পারে, এ নিয়ে যাবতীয় তথ্য নিয়মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিচ্ছেন দোভাল। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অন্তর্বর্তী সরকারের শপথ আজ। অন্তর্বর্তী সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ডক্টর ইউনূসকে প্রধান করে এ সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস আজ দেশে আসবেন। তাকে বিমানবন্দরে রিসিভ করবেন সেনাপ্রধান।
অন্তর্বর্তী সরকার আপাতত ১৫ সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। শপথ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে প্রায় ৪০০ জনের উপস্থিতি থাকবে। গতকাল সন্ধ্যা ৫:৩০টার দিকে সেনা সদরে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাবাহিনীর প্রধান। এ সময় সেনাপ্রধানের পাশে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব ছড়িয়ে পড়েছে, সেগুলো নিশ্চিত না হয়ে সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে প্রকাশ করবেন না। গুজব চলছে, গুজবে কান দেবেন না, নিশ্চিত না হয়ে গুজব রটাবেন না। নিবৃত্ত থাকলে ভালো হবে। তিনি বলেন, পুলিশ পুনর্গঠনের কাজ চলছে, নতুন পুলিশ প্রধান নিয়োগ হয়েছে। পুলিশ বিশাল একটি বাহিনী, পুলিশের কাজ সেনাবাহিনী দিয়ে করা সম্ভব নয়। দেশের বিভিন্ন স্থানে হামলা লুটপাটের খবর আসছে, লুটতরাজ সৃষ্টি করবে না। যারা লুটতরাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতায় জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। শিগগিরই লুটতরাজ বন্ধ হয়ে দেশের পরিস্থিতি অবাধ সহজ অবস্থায় ফেরত চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেনা, বিমান, নৌ বাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, সবাই মিলে সাহায্য করবে, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। ৩ বাহিনী জনগণের সঙ্গে আছে, আমরা সুন্দর ভবিষ্যতে পৌঁছতে পারব বলে আশা করছি। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কাজ করছে। দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে তা খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে তিনি জানিয়েছেন। পুলিশের মনোবলও ফেরত আসবে বলে উল্লেখ করেছেন তিনি। পেশাদার ফোর্স হিসেবে তারা দ্রুত কাজে সক্ষম হবেন। আগামী ৩-৪ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও সহিংস ঘটনা ঘটাচ্ছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নতুন এই সরকার বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন, বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। আমরা বুঝতে পারছি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবার জন্য প্রস্তুত, কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় হারুনকে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদকে আটক করা হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। সাবেক ডিবি প্রধান ইত্তেফাককে বলেন, আমি এখন বাসায় আছি। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা। সূত্র জানায়, কার নির্দেশে ডিবি প্রধান থাকা অবস্থায় হারুনা রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে তুলে নিয়ে গিয়ে আটক রেখেছিলেন। তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন। ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন। রাজনীতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন সেটি জানার চেষ্টা ছিল। ৬ সমন্বয়কের সঙ্গে দেখা করতে গেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে দেখা করতে দেননি অতিরিক্ত আইজিপি হারুন। তখন বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয়। তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখন ছাড়া হবে। উল্লেখ্য, হারুন এডিশনাল এসপি থাকার সময় ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। নাটোরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি জামাত নেতাদের মত বিনিময়। নাটোরের সিংড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি ও জামাত ইসলামী নেতারা মত বিনিময় করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে সিংড়ার কেন্দ্রীয় মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, সিংড়া পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উল্লাহ সহ আরও বেশ কয়েকজন। এ সময় বক্তারা বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি জামাত বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছেন। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। গাজার যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। গোষ্ঠীটি নিজেদের মধ্যে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া।
মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় গাজা যোদ্ধাদের মধ্যে শোক বিরাজ করছিল। তবে হানিয়াকে দাফনের পর দলকে আরও শক্তিশালী করার তাগিদ অনুভব করেন তারা। এরই অংশ হিসেবে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দায়িত্ব থাকা সিনিয়রকে মনোনীত করেন শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলেন, সামরিক শাখার নেতাকে হামাসের প্রধান করা গুরুত্ববহ, যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দেয়। হয়তো দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনা রয়েছে। এছাড়া এবার সামরিক শাখা ও মাঠ পর্যায়ের যোদ্ধাদের সঙ্গে রাজনৈতিক শাখার বোঝাপড়া ভালো হবে। প্রসঙ্গত, বুধবার 31শে জুলাই সকালে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার খবর জানা যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার থেকে তেহরানে অবস্থান করছিলেন। হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার সকালে নেতানিয়াহু এবং তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে হামাস। এবছরের অক্টোবরে হঠাৎ ইসরায়েলে হামাসের হামলার জেরে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহু। এতে মানবিক বিপর্যয়ে পড়েছে পুরো গাজা।